আমি শঙ্কর শিকদার পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি। নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আমি একজন খুব দরিদ্র ফ্যামিলির ছেলে, মানে এরকম কোনো বিষয় নেই। সোনার চামচ মুখে দিয়ে এসে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। অনেক স্ট্রাগল করেই আমাকে বড় হতে হয়েছে এবং সেই স্ট্রাগলের মধ্যে দিয়েই যে নৈতিক শিক্ষা, যে ডিসিপ্লিন, সবকিছু আমি তার মধ্যে থেকেই শিখেছি। আমার বাবা মা তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের যে মানে তাদের মাধ্যমে তারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিতেন সেইভাবেই আমি বড় হয়েছি। একেবারে আমার স্কুল কেটেছে বিবেকানন্দ বরিশাল বিবেকানন্দ হাই স্কুলে, কলেজ লাইফ কেটেছে বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুরে, এবং তারপরে সেখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং করেছি এনআইটি ত্রিচি থেকে, এমবিএ করেছি সিম্বায়োসিস থেকে, এবং আমি অনারারি পিএইচডিও আমার আছে। কিন্তু যেহেতু আমি জাস্ট এই এর আগেই পেয়েছি, তো সেই কারণের জন্য এখনো আমি আমার নামের পূর্বে ডক্টরটা লাগাইনি। আগামী দিনে সেটাও হবো। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে কর্পোরেট অর্গানাইজেশনে আমি 10 বছর চাকরি করি। সেই চাকরি যেহেতু আমার কলকাতাতে ছিল, সেই কলকাতাতে চাকরি থাকার সুবিধার্থেই আমি এখানে আমাদের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের যে শাখা আছে সেই শাখার মাঠে মাঝে মাঝে যেতাম, এবং সেখান থেকে যে একজন মানুষকে তার কি গুণাবলী বা কিভাবে নিজেকে সঙ্গে সমাজকে বা সমাজের সঙ্গে কিভাবে নিজেকে মানিয়ে চলা, এবং এই সমাজের একজন মানুষের ভূমিকা কি, এই টোটাল বিষয়গুলো আমি আস্তে আস্তে জানতে পারি। এবং সেই সঙ্গে আমার যখনই আমি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে এসেছি, তারপরে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করতে শুরু করি, এবং আমি 2012-তে চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সরাসরি পলিটিক্সে যুক্ত হয়ে যাই। প্রথমে আমি মন্ডলের একজন সাধারণ কর্মী হিসেবে কাজ, তারপরে এই মন্ডলের ভাইস প্রেসিডেন্ট হই। এই মন্ডলের ভাইস প্রেসিডেন্ট তখন আমাদের মন্ডল হতো একেবারে পুরো একটা বিধানসভা নিয়ে। সেই মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, সেখান থেকে আমি জেলার প্রথমে ভাইস প্রেসিডেন্ট, তারপর জেনারেল সেক্রেটারি, তারপর আবার ভাইস প্রেসিডেন্ট, তারপরে 2020-তে আমি দক্ষিণ কলকাতা জেলার সভাপতি। তারপরে সভাপতি হওয়ার পরে আমি 3টে জেলার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপর আমাকে কলকাতা বিভাগের দায়িত্ব দেওয়া হয় 4টে জেলা। বর্তমানে আমি সেই 4টে জেলা দমদম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুর, এই 4টে জেলারও এখনো আমার কাছে দায়িত্ব রয়েছে। বিভিন্ন সাংগঠনিক ভাবে আমাদের যেটা, এবং সেটাকে বলা হয় বিভাগ কনভেনার। আমাদের এটা একটা বিভাগ, তো তার দায়িত্বেও বর্তমানে আমি রয়েছি। দেখুন, 2021-22-এ আমাদের কাছে যে চ্যালেঞ্জটা ছিল, তখনও আমাদের সমর্থন ছিল, তখনও আমরা সঠিকভাবেই ভোট হয়েছে। কিন্তু কাউন্টিং এ ওরা যে এখানে টিএমসি কাউন্টিং এ ওরা হঠাৎ করে যেভাবে আমাদেরকে হারিয়ে দিল, এটা আমার কাছে খুব বেদনাদায়ক ছিল। কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গেছে যখন আমরা ওভারঅল হেরে গেছি। তখন মানুষ অবাক হয়ে গেছে যে আরে আমরা ভোট দিলাম, কি করে হেরে যেতে পারে। তো এই যে কাউন্টিং থেকে আমাদেরকে মেরে ধরে বের করে দেওয়া, আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া, এবং সেখানে যারা আরও ছিলেন এবং যারা ইয়ারও ছিল এবং
কাউন্টিং এ যে সমস্ত অফিসাররা ছিলেন তারা ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছিল এবং তারা আইপ্যাকের লোকজন তাদের সঙ্গে যুক্ত হয়ে এই বিষয়গুলো তারা করেছে। কিন্তু 2026-এর নির্বাচন একটা অন্যরকম নির্বাচন ছিল। এই নির্বাচনে একেবারে মানে আমাদের প্রথম থেকেই এই ইলেকশন কমিশন এই বিষয়ে একেবারে স্ট্রিক্ট ছিল যে যারা থাকবে তারা একেবারে আইডেন্টিফাইড, দেয়ার শুড নট বি এনি আইপ্যাক পিপল ইনসাইড দ্য কাউন্টিং হল। তো সেই কারণে তারা একেবারে ইনফ্যাক্ট লাস্টের দিকে তারা এসে ডিজিটাইজ মানে স্ক্যান করা আইডেন্টি কার্ড পর্যন্ত ইউজ করা হয়েছে এবং সেখানে যেখানে কাউন্টিং হয়েছে সেই কাউন্টিং এক জায়গাতে 2-3টে বিধানসভার কাউন্টিং হয়েছে, সেখানে একদম পুরো 3টে স্তরে সিকিউরিটি ছিল। সুতরাং হঠাৎ করে এই একটা সময় পরে বাইরে থেকে একেবারে হাজার হাজার লোক টিএমসি ঢুকে পড়া এই বিষয়গুলি এবার তারা করতে পারেন। তো এটাতে কি হয়েছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এবার ভোট দিয়েছে, 93-94% ভোট পড়েছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে তাদের সেই স্বতঃস্ফূর্ততা যে যার দিকেই করুক না কেন, কোথাও টিএমসি করেছে কোথাও বিজেপি করেছে, সেটাকে কিন্তু একেবারে সুন্দরভাবে গণতান্ত্রিক উপায়ে মানুষের সামনে এসেছে রেজাল্ট আকারে এবং সেখানেই ডেফিনেটলি আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি 208 জায়গাতে বিধায়ক পদ জিতে আজকে পশ্চিমবাংলায় সরকার গড়েছে। তো এটা একটা এই জার্নিটা ছিল যে প্রথমবারে আমরা বলতে পারেন যে ওরা যে চালাকিটা করেছিল এই যে আইপ্যাকের মাধ্যমে, দ্বিতীয়বারে তারা সেই চালাকিটা করতে পারেনি। সেটা প্রথমবার ধরে নেওয়ার ফলে আমরা দ্বিতীয়বারে সেই প্রিকশনারি অ্যাকশনগুলো নেওয়ার ফলে আর দ্বিতীয়বারে তারা সুতরাং মানুষের যে জনমত সেই জনমত একেবারে সঠিকভাবে রিলিজ করছে। রাজ্য জুড়ে যে পরিবর্তনের ঝড় তাতে 9টি জেলায় নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল কংগ্রেস। I think that's a historic moment. I mean, for the first time in the history of the recent democratic elections, there is no Congress, no communist government in power in any state in the country. মানুষের এক্সপেকটেশন থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ যখন মানুষ দিনের পর দিন বঞ্চিত হয়েছে এবং শুধু বঞ্চিত নয় তারা অত্যাচারিত হয়েছে, তো সেখান থেকে মানুষ যখন এসে দেখছে যে আজকে আমাদের কাছে আর ভয় নেই, আমরা ভরসা পেয়ে গেছি, তাই মানুষ তাদের নিজের যে স্বাধীনভাবে তারা তাদের নিজের মতামতকে ব্যক্ত করতে পারছে। তারা আজকে দাঁড়িয়ে এসে বলছে যে আমার এই জিনিসটা দরকার, আমার গলিতে জল জমে যাচ্ছে, আমার বাড়িতে আজকে কতটা স্বাধীনতা আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, 2 দিন আগে আমাদের প্রশাসনিক বৈঠক হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী টিএমসির যারা এমএলএ আছে তাদেরকে বলতে বলেছেন এবং তারা দাঁড়িয়ে সেখানে বলেছেন যে গত 15 বছর আমার এরিয়াতে জল ঢোকেনি। এবার আমাদের বক্তব্য হচ্ছে গত 15 বছর তাদেরকে দিদি কথা বলতে দেয়নি, দিদির কথা তাদেরকে শুনতে হয়েছে প্রশাসনিক বৈঠকে। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে গত 15 বছর ধরে কাজ হয়নি, এই কথাটা যখন একজন টিএমসির এমএলএ দাঁড়িয়ে বলছে তার মানে প্রমাণিত যে গত 15 বছরে টিএমসি কোনো কাজ করেনি। তো এই যে বিষয়গুলো আছে এখন টিএমসির এমএলএদেরও প্রত্যাশা রয়েছে যে আমার এরিয়াতে যাতে কাজ হয়। সুতরাং একজন জনপ্রতিনিধি হয়ে গত 15 বছর সেই বিধানসভার বিধায়ক থেকে যে কাজ করতে পারেনি, তারও আজকে যখন প্রত্যাশা হয়েছে যে না আমার এরিয়ার লোকজনগুলো জল পাক, তো সাধারণ মানুষের মনে অবশ্যই সেই বিষয়গুলো থাকবে যে এতদিন আমরা বলার কোনো জায়গা পাইনি। আমাকে অনেক লোক আসছে আমার কাছে বলছে আমরা এমএলএদের কাছে তো দূর কথা, আমরা কাউন্সিলরদের কাছে পৌঁছাতে পারতাম না, সেখানে এমএলএদের কাছে এসে তার সামনে টেবিলে বসে আমি তাদের সঙ্গে কথা বলছি। মানুষের এক্সপেকটেশন থাকবে এবং তাদের এক্সপেকটেশনটা আমরা মিট করার জন্যই আমাদের এরকম একটা সরকার এসছে। আমরা একদিনে সবকিছু, আমাদের কাছে তো আর আলাদিনের আচার্য প্রদীপ নেই যে একদিনে আমরা সব করে দেব। আমরা ডেফিনেটলি প্ল্যান আকারে আমরা এগোচ্ছি। আশা করি আমাদের যে জনতা আছে তারা আমাদেরকেও সময় দেবেন এবং আমরা সময়ের সাথে সাথে তাদের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন গুলো আমরা কমপ্লিট করব। আমাদের ইমিডিয়েট প্রায়োরিটি রয়েছে জল, যে ড্রেনেজের যে জল, বৃষ্টি এসে যাচ্ছে, আমরা সবাই জানি বেহাল দশা হয়, 1 ঘন্টা বৃষ্টি হলেই চারিদিকে একবারে হাঁটু সমান জল জমে যায়। তো সেই কাজটাই আমাদের এখন প্রথম, কিন্তু আমরা করতে গিয়ে যেভাবে দেখছি যে এর কোনো কোঅর্ডিনেশন এবং এতদিনে যে কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো কিছুই হয়নি। এই টেম্পোরারি আকারে আমাদের অনেক কিছু কাজ করতে হচ্ছে, ইরিগেশন ডিপার্টমেন্ট সঙ্গে, কেএমসির এমডি এর সঙ্গে, এইআইপির সঙ্গে, এগুলো করে নিয়ে আমরা যতটা টেম্পোরারি কাজ করে যাতে যতটা সুরাহা দেওয়া যায়, কিন্তু মানুষের কাছে আমরা আগে থেকে এবারও ক্ষমা চেয়ে নিচ্ছি।
যে 15 বছরের যে গত 15 বছরে তারা যে কিছু করেনি, সেটা আমরা যখনই নিচের দিকে যাচ্ছি তখন বুঝতে পারছি। তাই এই কাজগুলো করতে আমাদের কিছুটা সময় লাগবেই। সুতরাং এই বছরে টেম্পোরারি কাজ করে আমরা কতটা আপনাদেরকে সুরাহা দিতে পারবো আমরা জানি না। তবে কিছুটা ডেভেলপ হবে, কিছুটা আপনারা সুরাহা পাবেন। যেখানে 3 মাস হয়তো আপনাদের জলের নিচে ডুবে থাকতে হতো, সেখানে হয়তোবা কমবে সেই টাইমটা। কিন্তু আগামী কিছুদিনের মধ্যে আমরা আপনাদের একেবারে পুরোপুরি সুরাহা দিতে পারবো। সেই অনুযায়ী আমরা কাজ করছি। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাকে সে কথা বলতে হয় তাহলে অবশ্যই নরেন্দ্র দামোদর দাস মোদী, যে যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে দেখেই রাজনীতিতে আসা। এবং আজকের দিনে দাঁড়িয়েও আমি অবাক হয়ে যাই যে 25 বছর ধরে একটা সরকারের প্রধান থাকার পরেও তার মধ্যে এতটুকু অহংকার নেই। आज का ये दिन ऐतिहासिक है, अभूतपूर्व है। बंगाल के भाग्य में आज से एक नया अध्याय जुड़ गया। মানুষের সঙ্গে আমার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে এবং মানে আমি ভাগ্যবান যে উনি আমার নাম মনে রেখেছেন, যেহেতু বেশ কয়েকবার দেখা হয়েছেন। তো এরকম একজন ব্যক্তি যখন রাজনীতিতে আসেন এবং যখন মনে করেন যে এই রাজনীতির মাধ্যমে আমি একেবারে অন্তোদয় স্তরের যে মানুষটি আছে তার জন্য কিছু করার চিন্তা ভাবনা যখন করেন, তখন মানুষের মনে একটা অন্য রকমের প্রেরণা আসে। আমার মনেও তেমনি প্রেরণা এসেছিল এবং সেই 2014 যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই পথ চলা শুরু একেবারে ছোট ছোট করে দিন তাকে ফলো করা। তারপর পশ্চিমবাংলায় আমাদের যে সমস্ত নেতৃত্ব ছিলেন এবং আছেন, সমস্ত নেতৃত্ব, তাদের সান্নিধ্যে আসা, তাদের কাছ থেকে বিভিন্ন রকমের গঠনমূলক বিষয় তাদের কাছ থেকে শেখা এবং রাজনীতিতে কিভাবে সবার সঙ্গে মিলে কাজ করা যায় সেটা আমাদের এখানে যারা নেতৃত্ব রয়েছে তাদের কাছ থেকে শিখে আমি কিন্তু আমার রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, আমি আজকের দিনেও নির্বাচনে লড়েছি। আমার নির্বাচনে প্রত্যেকটা লোক এখানে কাজ করেছে। কোনো লোক বলতে পারবে না যে সংসদা নির্বাচনে লড়েছে, আমরা নির্বাচনে কাজ করার সুযোগ পাইনি। তো আমার কাছে প্রেরণা মানে নরেন্দ্র মোদী, আমার কাছে প্রেরণা মানে জনগণের ভালোবাসা, আমার কাছে প্রেরণা মানে আমার কর্মীদের উচ্ছ্বাস কুণ্ঠিত। প্রথম আমরা আলাদা একটা জায়গাতে, সেটা হচ্ছে আমরা জনগণের সেবক। আমরা জনগণের সেবা করার জন্য এই সরকার। আমাদের মধ্যে জনগণের সেবা করার জন্যই মানুষ আমাদেরকে একেবারে নির্বাচিত করেছেন। তাই প্রথম দিন থেকে আমাদের মুখ্যমন্ত্রী একদম মানুষের সেবায় লেগে গেছেন। প্রথম দিন থেকে যে কাজগুলো করছেন, একটা কাজও মানুষের বিপক্ষে যায়নি আজকের দিন। দ্বিতীয় হচ্ছে, ওই দলটা আর এই দলটার মধ্যে ডিফারেন্স হচ্ছে অহংকার। আমার দলের প্রধানমন্ত্রী 25 বছর সরকারের প্রধান থাকা অবস্থায়ও শপথের দিনে তিনি ষষ্ঠাঙ্গে জনতা জনার্দনকে প্রণাম করেন। আর ঠিক তার আগে যখন নির্বাচনী প্রচার হয়েছে, তখন অন্য দলের যুবরাজ, তথাকথিত যুবরাজ, তিনি দাঁড়িয়ে হুমকি দেন মমতা ব্যানার্জি ক্ষমতা এলে ঘরে ঢুকে মার। যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবে? একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। যদি কারোর ক্ষমতা থাকে আজকে দেখা। এই যে ডিফারেন্সগুলো রয়েছে, এই ডিফারেন্সগুলোই হচ্ছে প্রধান ডিফারেন্স এবং এই ডিফারেন্সের জন্যই পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে সরকারে এনেছে এবং আগের যে সরকার ছিল সেই সরকারকে ছুঁড়ে ফেলছে। আমি সবসময় মনে করি যে আজকের দিনে আমাকে যদি নির্বাচিত করেছে, জনগণ নির্বাচিত করেছে, তো আমাকে দিয়ে আমি যদি কোনো কাজ আজকে করি সেটা জনগণের জন্যই। তো আজকে যদি আমি জনগণের থেকে ডিট্যাচ হয়ে যাই, তাহলে আর এই জনগণ
আমি দেখুন অনেক ক্ষেত্রে কি হয় যে আপনি কাজ না করতে পারলে আপনি একজন জনগণ আপনার সঙ্গে দেখা করতে এসছে, তার সঙ্গে আপনি কথা বলেন, কি হয়তো হতে পারে এরকম কাজ আপনার এখতিয়ারের মধ্যে নেই, আপনি করতে পারবেন না। কিন্তু আপনি যদি তাকে সেটা শান্তভাবে বলে আপনি বোঝান যে এইটা অ্যাকচুয়ালি আমার কাজ না, এটা আপনার এই বিষয়ে কাজ আছে, আপনি এই বিষয়গুলো এইভাবে করুন, তারা কিন্তু একেবারে স্যাটিসফাইড হয়ে এখান থেকে যাও। তারা ভাববে যে না এটার কাছে এসে আমাদের গাইড করবে। কিন্তু আমি যদি তাদের সঙ্গে না আশা করি, আমি যদি তাদের সঙ্গে কথা না বলি, তারা তাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমার মনে হয় না যে তারা যেভাবে আমাকে, অনেক লোক আছে যারা আমাকে দেখেনি কিন্তু ভর্তি আছে বিজেপিকে, তো এটা আমার নৈতিক দায়িত্ব পড়ে তাদের কাছে যাওয়া, তাদের কথা শোনা, তাদের সঙ্গে পরিচিত হওয়া। সেই কাজগুলো আমি দিনের পর দিন, এটা আমি আপনারা বলতে পারেন যে নরেন্দ্র মোদী, আবার যে ভদ্রলোক এই ৭৫ বছর বয়সে এসে পশ্চিমবাংলা নির্বাচনের পূর্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4খানা পাবলিক মিটিং করার পর তিনি আবার ব্যাক করে দিল্লিতে গিয়ে কাজ করছেন, যিনি নিজের মায়ের মৃত্যুর 2 ঘন্টা পরেও তিনি তার যে প্রি-শিডিউল মিটিং সেগুলো ক্যান্সেল করেননি। এইরকম ডেডিকেশন যা রয়েছে, যিনি এখনো নিজের পা মাটিতে রেখে চলছেন, তো তার শিষ্য হিসেবে আমাদের মনে হয় যে আমাদেরকে সেইভাবেই ম্যাচ করেন। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি ভাবুন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, এখন তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি এখনো তার যে কেন্দ্র ভবানীপুরে তিনি রেগুলার সেখানে গিয়ে মানুষের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, তিনি জনতার দরবারে প্রতিদিন কথা বলছেন। তো তারা এত ব্যস্ততার মধ্যে যদি এত কিছু করতে পারে, আমি তো একটা বিধানসভার দায়িত্বে আছি, সুতরাং আমার কাছে মানুষের কাছে যাওয়া, মানুষের সঙ্গে কথা বলা, এটাই কাজ হওয়া উচিত আমার, আমি মনে করি। সেই দলের জন্য এই কাজ করেছেন। আমি অবসর সময়ে কিছু সময় আড্ডা মারি এবং আমি বেশ কিছু বই পড়ি, সেটা কখনো কখনো হয় ডিজিটালি, কখনো কখনো এমনি বই পড়ি। যে বইগুলো থেকে, বা আমি অনেক ক্ষেত্রে যে আমাদের যারা প্রধান বড় বড় বক্তা আছে, যেমন আজকের দিনে দাঁড়িয়ে স্ট্রিমিং ভট্টাচার্যের থেকে ভালো বক্তা পছন্দ নেই, তাদের বক্তব্যগুলোর থেকে শুধু বক্তব্য দিয়ে শেখা নয়, তাদের সেই বক্তব্যের যে নির্যাস, সেটার থেকে নিজের নিজের চারিত্রিক, নিজের এই এই যে প্যাশেন্স, কাম, একদম পুরো কুল অ্যান্ড কাম থাকা, এইগুলো কিন্তু আমি বিশেষ করে এইসব জায়গাগুলো থেকেই শিখি।